আজকে আমরা যে বাংলা ভৌতিক গল্পের গভীরে ডুব দিতে চলেছি তার নাম ভয়ঙ্কর বাংলোর রহস্যময় গোলকধাঁধা। এটা গল্পের তৃতীয় পর্ব, মানে আমরা বেশ একটা জমাট বাঁধার মুহূর্তে ঢুকে পড়েছি। হ্যাঁ, ঠিক তাই। আগের অংশে আমরা দেখেছিলাম চরিত্ররা, মানে কথক, তার স্বামী অচিন্ত্যবাবু, অজিতেশবাবু, গৌরী, সুরবালা একটা পরিত্যক্ত বাংলোয় ঢুকেছে। ঢুকেছে তো বটেই। আর ঢোকার মুখে কি অভিজ্ঞতা! বাদুরের ঝাঁক, একটা ভ্যাপচা গন্ধ, কেমন যেন একটা অস্বস্তিকর স্বাগত সম্ভাষণ, তাই না? একেবারে। আর বাংলোটার বিবরণটাও দারুণ। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে জরাজীর্ণ অথচ রাজকীয়। মানে একদিকে ক্ষয়, অন্যদিকে পুরনো আভিজাত্যের ছাপ। ঠিক। ওই যে দেয়ালে বাঘের মাথা, বাঘছালের কার্পেট, এগুলো যেন শুধু সজ্জা নয়, একটা আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে। অবশ্যই। এই বৈপরীত্য, এই ভাঙাচোরার মধ্যে অতীতের জাঁকজমক, এটা পরিবেশটাকে আরও বেশি রহস্যময়, আরও বেশি গা ছমছমে করে তোলে। যেন অতীতের হিংস্রতা এখনও ওত পেতে আছে। তো ওরা ভেতরে ঢুকলো, চাঁদের আলো এসে পড়ছে, বিশাল হলঘর, পুরনো দিনের স্থাপত্য, দেখে তো মুগ্ধ। মানে ওই ভয়ঙ্কর পরিবেশেও একটা মুগ্ধতা কাজ করছে। হ্যাঁ, ওই আলো আঁধারিতে হয়তো বাংলোর আসল চেহারাটা পুরোপুরি ধরা পড়ছিল না তখনও। তারপর অজিতেশবাবু কাঠকুটো জোগাড় করে আগুন জ্বালালেন। সবাই মিলে একটু খাবার দাবারের ব্যবস্থা করছে। মনে হচ্ছিল যেন আচ্ছা, একটা পিকনিক গোছের কিছু হবে হয়তো। একটা সাময়িক স্বস্তির মুহূর্ত তৈরির চেষ্টা আর কি। বিপদের মধ্যেও একটা স্বাভাবিক থাকার প্রয়াস। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকলো না। হঠাৎ একটা বিকট শব্দ। কিসের শব্দ? যে দরজা দিয়ে ওরা ঢুকেছিল সেটা সশব্দে বন্ধ হয়ে গেল। শুধু বন্ধ হওয়া নয়, কথকের দাদু মানে অচিন্ত্যবাবু পরীক্ষা করে দেখলেন দরজাটা বাইরে থেকে বন্ধ করা হয়েছে, আর এমনভাবে বন্ধ যে খোলা প্রায় অসম্ভব। এইখানেই কিন্তু গল্পের মোড়টা ঘুরে গেল। ওই একটা শব্দে পিকনিকের মেজাজ উধাও। হঠাৎ করেই ওরা আটকা পড়ে গেল। হ্যাঁ, একেবারে খাঁচাবন্দি। বাইরের জগতের সঙ্গে সব যোগাযোগ শেষ। একটা অজানা জায়গায়, অজানা শক্তির হাতে বন্দী। দেখুন, এই দরজা বন্ধ হওয়াটা শুধু একটা ঘটনা নয়, এটা একটা মনস্তাত্ত্বিক চাপ। অসহায়ত্ব, ভয়, হতাশা সব একসাথে এসে ভর করল ওদের উপর। বাংলোটা যেন নিজেই একটা চরিত্র হয়ে উঠল যে ওদের আটকে ফেলেছে। সবাই যখন নিজেদের ভাগ্যকে দোষ দিচ্ছে, ভয় পাচ্ছে, তখন অচিন্ত্যবাবু কিন্তু চুপচাপ বসে নেই। কথক খেয়াল করলেন তার দাদু বাংলোর ভেতরে কি যেন ঘুরে বেড়াচ্ছেন, মুখে একটা দৃঢ়তার ছাপ। অচিন্ত্যবাবুর চরিত্রটা এখানে একটু আলাদা। অন্যরা যখন বিহল, উনি তখন সক্রিয়। হয়তো কোনো উপায় খুঁজছেন বা বিপদের উৎসটা বোঝার চেষ্টা করছেন। কিন্তু সেই খোঁজাখুঁজিও বেশিক্ষণ চলল না। হঠাৎ করে মোমবাতিগুলো নিভে গেল। ফুস! সব আলো শেষ। নিকষ কালো অন্ধকার। এমন অন্ধকার যে নিজের হাতটাও দেখা যায় না। আর সেই অন্ধকারে ওরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কে কোথায় আছে কেউ জানে না। এই অন্ধকারটা কিন্তু শুধু আলোর অভাব নয়। গল্পে যেভাবে বর্ণনা করা হয়েছে মনে হচ্ছে অন্ধকারটা নিজেই জীবন্ত, সব কিছু গ্রাস করে নিতে চাইছে। এটা চরিত্রদের মানসিক প্রতিরোধ ভাঙার একটা দারুণ কৌশল। ওদের একা করে দেওয়া, ভয় পাইয়ে দেওয়া। কতক তো ভয়ে আতঙ্কে স্বামীকে খুঁজছেন, মানে অচিন্ত্যবাবুকে। অন্ধকারে হাতড়ে হাতড়ে এগোচ্ছেন। হ্যাঁ, ওই অবস্থায় আর কি বা করার থাকে? প্রিয়জনকেই তো মানুষ খোঁজে। হাঁটতে হাঁটতে একসময় পায়ের তলায় কি একটা লাগলো, আঠালো, চটচটে আর গরম। কি জিনিস কে জানে। পরিবেশটাই যেন বদলে যাচ্ছে অন্ধকারে। গা শিরশিরে ব্যাপার। মানে শুধু অন্ধকার নয়, স্পর্শের অনুভূতিটাও যেন কেমন অস্বাভাবিক হয়ে উঠছে। আর ঠিক তখনই ওই অন্ধকারের মধ্যে উনি একজনকে দেখতে পেলেন। গৌরী। গৌরী, সে তো ওদের দলেই ছিল, কিন্তু এই পরিস্থিতিতে তাকে দেখে কি স্বস্তি এলো? স্বস্তি না, কারণ এ যেন অন্য গৌরী। হাঁপাচ্ছে, আর তার হাতে ধরা একটা আপেল, কিন্তু সেটা সাধারণ আপেল নয়। তা থেকে অদ্ভুত লাল আলো বেরোচ্ছে। লাল আলো? আপেল থেকে? এখানেই তো ব্যাপারটা অতি প্রাকৃত দিকে মোড় নিচ্ছে। এটা কিসের সংকেত? কতক তো অবাক, জিজ্ঞেস করলেন, দাদু কোথায়? গৌরী বলল সে দাদুকে খুঁজে পেয়েছে। উনি নাকি বিশ্রাম নিচ্ছেন। আর গৌরীর এই অদ্ভুত আচরণ, ওই আলোওয়ালা আপেল, পুরো ব্যাপারটাই কেমন সন্দেহজনক লাগছে। কথকেরও সন্দেহ হয়েছিল, কিন্তু গৌরী বলল চলো নিয়ে যাচ্ছি দাদুর কাছে। কথক দ্বিধাগ্রস্ত মনেই গৌরীকে অনুসরণ করতে লাগলেন। একটা ভরসার জায়গা খোঁজার চেষ্টা। কিন্তু
পথটা কি নিরাপদ ছিল? মোটেও না। যে পথ দিয়ে গৌরী নিয়ে যাচ্ছে সে পথে মরা শেয়াল, কুকুর, এমনকি মানুষের হাড়গোড়ও পড়ে আছে। বাতাসটা যেন গরম ছ্যাঁকা দিচ্ছে গায়ে। ভয়ঙ্কর। পরিবেশটা ক্রমশ আরও বেশি বিভীষিকাময় হয়ে উঠছে। কথকের মনে বারবার সন্দেহ হচ্ছে গৌরীর আচরণ নিয়ে, কিন্তু ভয় বা বিভল্লতার কারণে হয়তো সেটাকে পাত্তা দিচ্ছেন না। ভাবছেন হয়তো আতঙ্কেই এমনটা মনে হচ্ছে। এটাই স্বাভাবিক। চরম বিপদে পড়লে যুক্তিবুদ্ধি অনেক সময়ই গুলিয়ে যায়। চলতে চলতে গৌরী একটা বিশাল দরজার সামনে এসে থামল। দরজাটার আকৃতি একটা মরার খুলির মুখের মতো। মরার খুলির মতো দরজা? কি সাংঘাতিক কল্পনা! গৌরী বলল, দাদু এর ভেতরেই আছেন, বিশ্রাম নিচ্ছেন। তারপর বলল সে বাকিদের খুঁজতে যাচ্ছে। এই বলে সে চলে গেল। কথককে একা রেখে ওই ভয়ঙ্কর দরজার সামনে। হ্যাঁ, কথক দুরু দুরু বুকে ওই খুলির মতো দরজার ভেতরে ঢুকলেন, স্বামীকে খুঁজে পাওয়ার আশায়। কিন্তু ভেতরে ঢুকে যা দেখলেন। কি দেখলেন? দাদুকে পেলেন না, দেখলেন গৌরীর নিজেরই রক্তাক্ত থেতলানো মৃতদেহ পড়ে আছে মেঝেতে। কি বলছেন? গৌরী মৃত? তাহলে যার সাথে কথক এতক্ষণ কথা বলছিলেন, যে তাকে পথ দেখিয়ে আনলো, সে কে? ঠিক এই প্রশ্নটাই কথকের মনে এলো। চরম আতঙ্কে তিনি প্রায় জ্ঞান হারাবার মতো অবস্থা। যাকে অনুসরণ করে এলেন সেই নিজেই মৃত। এটা তো বাস্তবতার বোধকেই নাড়িয়ে দেয়। অবশ্যই। এটা শুধু ভয়ঙ্কর নয়, এটা মনস্তাত্ত্বিকভাবে বিধ্বস্ত করে দেওয়ার মতো। বোঝা যাচ্ছে ওরা শুধু একটা ভৌতিক বাংলোয় আটকা পড়েনি, এটা একটা গোলকধাঁধা, যেখানে কিছুই বিশ্বাসযোগ্য নয়। যাকে দেখছে, যার সাথে কথা বলছে, সে হয়তো বাস্তবই নয়। কথক যখন প্রায় পড়েই যাচ্ছিলেন তখন সুরবালা এসে তাকে ধরলেন। সুরবালাও সেখানে এসে পৌঁছেছে কোনোভাবে। সুরবালা? তাহলে আরও একজন সঙ্গী পাওয়া গেল। কিন্তু সুরবালা কি বলল? সুরবালার কাছে যা শুনলেন তা আরও ভয়ানক। সুরবালা জানালো গৌরী আসলে কোনো অশুভ আত্মায় ভর করেছিল। মানে যাকে কথক দেখেছিলেন সে আসল গৌরী নয়। আত্মায় ভর করেছিল? ও, শুধু তাই নয়, সুরবালা দেখেছে ওই আবিষ্ট অবস্থায় গৌরী নিজের স্বামী অজিতেশ বাবুতে নৃশংসভাবে হত্যা করেছে এবং তার মাংস খাচ্ছিল। শিওরে ওঠার মতো ঘটনা। তাহলে বিপদটা শুধু ভৌতিক নয়, শারীরিকও, এবং অত্যন্ত হিংস্র। অজিতেশবাবুর এই পরিণতি ভাবা যায় না। অচিন্তবাবু নাকি এই বিষয়টা আগেই আঁচ করতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন গৌরী স্বাভাবিক নেই এবং বিপদ আসন্ন। তাই তিনি সুরবালাদের সাবধানে থাকতে বলে বাংলো থেকে বেরোনোর পথ খুঁজতে বেরিয়ে পড়েছেন একা। তাহলে অচিন্তবাবু ঠিকই সক্রিয় ছিলেন। তিনি শুধু উপায় খুঁজছিলেন না, তিনি বিপদটাও বুঝতে পেরেছিলেন। কিন্তু একা বেরিয়ে পড়াটাও তো ঝুঁকির। ঠিক তাই সুরবালা এবার কথককে অনুরোধ করছেন অচিন্তবাবুকে খুঁজে বের করতে, কারণ তার লড়াকু মনোভাব হয়তো তাকেও বিপদে ফেলবে। সুরবালার ভয় অচিন্তবাবুও হয়তো ওই অশুভ শক্তির শিকার হবেন। অর্থাৎ স্বামীকে বাঁচাতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে কথকের সব দ্বিধা, সব ভয় যেন কেটে গেল। স্বামীকে বাঁচানোর একটা তাগিদ তাকে চালিত করল। তিনি সুরবালার কথা শুনে নিজের ভয়ে ঝেড়ে ফেলে ওই গোলকধাঁধার আরও গভীরে প্রবেশ করলেন অচিন্তবাবুকে খুঁজতে। বাহ! গল্পের এই অংশে এসে কথকের একটা রূপান্তর ঘটছে। তিনি আর শুধু ভয়ের শিকার নন, তিনি এখন একজন সক্রিয় চরিত্র, প্রিয়জনকে বাঁচানোর জন্য লড়াই করতে প্রস্তুত। একদম। এখানেই গল্পের এই পর্ব শেষ হচ্ছে একটা চরম অনিশ্চয়তার মধ্যে। একদিকে ভয়ঙ্কর বিপদ, অন্যদিকে স্বামীকে বাঁচানোর তাগিদ। পরিস্থিতিটা তাহলে ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। চরিত্ররা শুধু একটা বাংলোয় আটকা পড়েনি, তারা একটা গোলকধাঁধায় হারিয়ে গেছে, যে গোলকধাঁধায় বাস্তবতা আর বিভ্রম মিলেমিশে একাকার। প্রতি পদে বিপদ। কাকে বিশ্বাস করবে, কাকে করবে না, কিছুই বোঝার উপায় নেই। আর এখানেই প্রশ্নগুলো জাগে। এই বাংলো, এই গোলকধাঁধা, এটা আসলে কি? শুধুই একটা ভৌতিক জায়গা, নাকি চরিত্রদের মনের ভেতরের ভয়, অপরাধ বোধ বা বিভ্রান্তিরই একটা প্রতিচ্ছবি? সেটা একটা বড় প্রশ্ন। গল্প যেহেতু এখানে থামছে, উত্তরটা আমরা এখনই পাচ্ছি না। ঠিক, এই রহস্য উন্মোচনের জন্য অপেক্ষা করতে হবে। তবে ভাবনার খোরাক রয়ে গেল, এই গোলকধাঁধা থেকে বেরোনোর পথটা কি আদৌ আছে? সেটা কি কেবলই একটা দরজা খুঁজে পাওয়া, নাকি নিজেদের ভেতরের অন্ধকারকে জয় করাটাই আসল পথ? এই প্রশ্নগুলি কিন্তু গল্পটাকে আরও গভীর করে তোলে।